একটা মেয়ের টেন্ডেন্সি কী থাকে জানেন? তার মন মানসিকতার মধ্যে কী থাকে? সে একটা জিনিস ভাবে যে সময় আপনার প্রথম অবস্থায় যে আপনার বিয়েটা হয়, সে একটা জিনিস কথা ভাবে, সেটা হচ্ছে আপনি মরে গেলে ওর অবস্থা কী হবে। আপনি যদি দুনিয়ার মধ্যে না থাকেন, আপনি এখন কাজ করতেছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, যদি বাই চান্স আপনি না থাকেন, হ্যাঁ থাকবো না, যদি আপনি না থাকেন তাহলে ওর অবস্থাটা কী হবে। এই টেন্ডেন্সিটা কিন্তু মাথার মধ্যে সারাক্ষণ ঘূর্ণিপাক থাকে। ওই সময় আপনাকে ছলে বলে কৌশলে কোনো একটা সম্পত্তি ওনার নামে লেখার জন্য অনেক চেষ্টা করে। হ্যাঁ, ইসলামের মধ্যে অনেক সিস্টেম আছে যে আপনার কিছু অংশ, অনেক ধন সম্পত্তি থাকা আছে, কিছু একটা অংশ আপনার স্ত্রীকে, ওয়াইফে আপনি সেটা তার নামে করে দেন যাতে তার লাইফ সাপোর্ট থাকে। কিন্তু অনেক মেয়েদের, অনেক মহিলাদের একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে এখন বর্তমান যুগে, যে আমার বিয়েটা হলো, বাই চান্স ও না থাকলো, পরবর্তীতে আমাকে কে নিবে, আমাকে কে বিয়ে করবে। আপনার যদি কোনো দুইটা অপশান দেওয়া হয়, দুইটা সেম একই রূপ, সেক্ষেত্রে কারো হাতে সম্পত্তি আছে, কারো সম্পত্তি নেই, আপনি অবশ্যই যে মেয়েটার সম্পত্তি আছে ওকে কিন্তু আপনি গ্রহণ করবেন। ঠিক এই যেই মানসিক চিন্তাটা ওই মেয়েটা করে থাকে যে ও যদি না থাকে, আমার যদি একটা সম্পত্তি থাকে, তাইলে কিন্তু ওই যে কোনো ছেলে আমাকে আমার বাচ্চা সহ বিয়ে করতে বা আমার দায়িত্ব নিতে রাজি হবে। এখন যদি আমার কিছুই না থাকে, আমার কোনো মূল্যই থাকবে না। এই টেন্ডেন্সি নিয়ে অনেক মহিলা, মেয়েরা তার হাজব্যান্ড থেকে ব্যাংক ব্যালেন্স হোক, স্থায়ী সম্পত্তি হোক, অস্থায়ী সম্পত্তি হোক, মোটামুটিভাবে তার আয়ত্তে রাখার চেষ্টা করে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, এই যে কিছু 5-6 মাস আগে আমার দেখা এক বড় ভাই, উনি মারা গেছে। মারা যাওয়ার পরে যে সময়ে তার সম্পত্তি নিয়ে বাইরা ভাগাভাগি করার জন্য একটা হিসাব ফয়সালা বসছিল, ওই সময় দেখলো যে তার ভাই তার ওয়াইফের নামে স্থায়ী, স্থাবর, অস্থাবর যত সম্পত্তি আছে সব ওই ওয়াইফের নামে লিখে দিয়েছে। ভাইয়েরা এক ভাই না দুই ভাই ছিল, বুঝে না কিছু, বাস একটা দস্তবদ্ধই তো লিখে দিয়েছে। দেখেন, এখন মরার পরে বাইরেও সম্পত্তি মালিক হলো না, সম্পূর্ণ মালিকের যে মালিক হলো সেটা হলো এই স্ত্রী। আবার না, কিছু কিছু মহিলা বা মেয়েরা আছে চিন্তা ভাবনা করে যে তার শ্বশুর শাশুড়িকে দেখার দরকার নাই, কোনো একটা পয়সা দেওয়ার দরকার নাই, যত পয়সা আছে সব তারা উপভোগ করবে, ভোগ করবে। আপনি একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন আপনার ভাইয়ের জন্য আপনি খরচ করতেছেন, আপনি প্রতিষ্ঠিত, আজকে আপনার ভাইয়ের জন্য খরচ করতেছেন, আপনার বোনের জন্য খরচ করতেছেন, আপনার মার জন্য, বাবার জন্য খরচ করতেছেন। সে এটার মধ্যে মানে আপনাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করবে। কারণ হচ্ছে তার একটা মাথার মধ্যে টেনশন, এখানে কেন দেওয়া হবে, আমি তার হাজব্যান্ড, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। দেখেন, আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে বাবাকে, মাকে, ভাইকে, আপনার এটা শালা, সমুন্দি, তারপরে শালি, জেডস, তারপরে শ্বশুর শাশুড়িকে আপনি ইচ্ছে মতো দেন, দেখেন এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আসবে না, সুন্দর করে হাসি খুশিতে কাটবে। এবং আপনার প্রশংসা আপনার যে মা বাবা আছে ওনাদের কাছে গিয়ে বলবে। প্রশংসায় কি হবে? টাকা পয়সা ছাড়া প্রশংসার কোনো মূল্য আছে? কোনো দাম নাই। এখন কথা হচ্ছে যে এটার পাওয়ার যোগ্যতা কি? আপনি আজকে প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আপনার কাদের অবদানটা বেশি সেটা দেখতে হবে। দেখেন, আপনার যে বোনটা, এই বোনটা হয়তো আপনি লেখাপড়া করার সময় একটা শার্ট, আপনার যে শার্টটা পরিষ্কার করার জন্য আপনার বোনের অবদানটা আছে। আপনি যে খাইছিলেন, পড়ার টেবিলে খাওয়া দাওয়া করছিলেন, এক প্লেট ভাত আগায় দেওয়ার যে আপনি ভাত গিলছেন, খাইছেন, সেই পেছনে আপনার মায়ের অবদান আছে, আপনার বোনের অবদান আছে। তা আপনার যে পুরো দেহটা আপনি বড় হয়েছেন, পুরোটা আপনার বাবার, মায়ের অবদান আছে। ওনারাই কিন্তু পাওয়ার যোগ্য, ওনারাই কিন্তু অধিকার রাখে। কিন্তু তা না করে অনেক ছেলেরা আছে বাবা মাকে বাদ দিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িকে অবশ্যই ওই বাবা মার সমান অধিকার দেখতেছে। এখানে আরেকটা কথা হচ্ছে যে বাবা মা, শ্বশুর শাশুড়ি যদি সমান অধিকার যদি ভাগ করতে যান, আপনি কখনো সেটার ইনসাফ পাবেন না। হ্যাঁ, বাবা মা, শ্বশুর শাশুড়ি আপনার কাছে অধিকার রাখে, কিন্তু এটার কোনো দায়িত্ব নাই, বা এটা উপরওয়ালার কাছ থেকে কোনো নির্দিষ্ট কোনো বিচার নাই যে আপনাকে করতেই হবে, কিন্তু বাবা মা কিন্তু করতেই হবে। হ্যাঁ, আপনি এটা এভাবে করতে পারেন যে বাবা মাকে যেটুকু দিবেন তার অর্ধেক আপনি শ্বশুর শাশুড়িকে দিতে পারবেন, তার অর্ধেক কিন্তু।
এরপরে যদি আপনার সামর্থ্য থাকে এটা আবার অন্য হিসাব। তো এই হচ্ছে একটা মেয়ে বা মহিলার টেন্ডেন্সি